হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশের আন্দোলন থেমে গেছে মোটামুটি, এবং কি পরিস্থিতিও অর্থাৎ সার্বিক পরিস্থিতিও মোটামুটি একটু উন্নতির দিকে। কিন্তু এরই মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একজন ডাক্তার মেবি নাকি নার্স, আমি সঠিক জানি না, খুবই নিকৃষ্টভাবে দর্শন করা হয়েছে, সাথে আরো অনেক কিছু করা হয়েছে। এই বিষয়টার ব্যাপারে একটা ভিডিও দেখবো আজকে। এইটা কি আসলে বাংলাদেশের আন্দোলনের আজ কি ওখানে পড়েছে, নাকি কি কারণে এই ঘটনাটা ঘটছে? তো এই ভিডিওটি হয়তো কিছুটা হলে এর ডিটেলস পাবো। তো ভিডিওটি টাইটেলটা হচ্ছে কেন হাসপাতালে আক্রমণ, দর্শক বাঁচাতে কারা মরিয়া। ভিডিওটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আসলে বাংলাদেশের পরিস্থিতি একটু আপাতত শান্ত অবস্থায় আছে, সবকিছু আস্তে আস্তে গুছগাছ হতে শুরু করেছে। তো এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যে এই ধরনের যে নিউজ, খুবই ব্যাড নিউজ এটা। শুধু ওখানকার জন্য না, এখানকার জন্য, কারণ ওখানে যদি পরিস্থিতি খারাপ থাকে এইটার প্রভাব কিন্তু এখানেও পড়তে পারে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি আসলে কি হয়েছে, ঘটনাটা কি একবার দেখে আছে। লেটস গো। 14 আগস্টের রাত আরজিকর হাসপাতালের ডাক্তার অভয়ার খুন এবং ধর্ষণের সঠিক বিচারের দাবিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। যে রাতে অমানবিক অত্যাচার করে এই নিরীহ মেয়েটিকে হত্যা করা হয়েছিল, সেই রাত দখল করতে গিয়েছিল বাংলার মা বোনেরা। ডাক্তার তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, কিন্তু তখনই বেলগাছে ব্রিজের উপর থেকে ছুটে আসে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ আর হামলা করে সেই আন্দোলনকারীদের উপর। আক্রমণ হয় হাসপাতালে, ভেঙে ফেলা হয় আন্দোলনের মঞ্চ, লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়, চিকিৎসা সরঞ্জাম ভেঙে ফেলা হয়। এদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এরা কেউই ছাত্র বা ডাক্তার নয়। এদের মেইন টার্গেট ছিল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা করা। সেখানে তারা রোগী থেকে শুরু করে ডাক্তার সবাইকে মারধর করে, আর এই সময় জীবন বাঁচাতে ডাক্তাররা লুকিয়ে পড়েছে। আচ্ছা, এরা কেউ আসলে হামলা করেছিল মেডিকেলের সাথে রিলেটেড না। অভয়াকে প্রথমে ধর্ষণ এবং তারপরে নৃশংসভাবে খুন করা হয়েছিল। প্রশ্ন হলো, এরা কি তাহলে প্রমাণ লোপাট করতে এসেছিল? আর সব থেকে আমার কাছে একটা ভিডিও এসেছে, তবে এটা সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। এটাতে দেখা যাচ্ছে মেয়েদের হোস্টেলেও এই হামলাকারীরা ঢোকার চেষ্টা করেছিল। যে স্বাধীন রাতের জন্য মেয়েরা ডাক দিয়েছিল, সেই রাত হয়ে গেছে আজ লজ্জার রাত। মাত্র 1 মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা পথে আন্দোলন শুরু করেছিল। সেদিনও ছাত্রলীগের একদল দুষ্কৃতী আক্রমণ করেছিল হাসপাতালে। তারাও সেদিন এইভাবেই রোগী এবং ডাক্তারদের মারধর করেছিল। আশা করি আপনাদের সেই দিনের কথা। তাইলে কি গতকাল একই ঘটনা ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতো? এইভাবে হামলা হয়েছে হাসপাতাল। শুরুটা তো প্রায় মিল লাগতেছে আমার কাছে এবং আন্দোলনকারীদের উপরে। তবে এই হামলায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের উপরেও হামলা হয়েছে। পুলিশের গাড়ির উপর আক্রমণ হয়, তাদের উপর ইট বৃষ্টি হয়, আর চলতে থাকে ক্রমাগত অ্যাটাক। রক্তাক্ত হয় পুলিশ। কিন্তু প্রশ্ন হলো যে 14 আগস্টের রাতে যে মেয়েরা আন্দোলন করবে, সেটা তো আগে থেকেই ঠিক হয়েছিল। তাহলে কেন প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ছিল না? কেন রাজ্যের পুলিশ মন্ত্রী আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি? উল্টে জুনিয়র ডাক্তাররা বলছেন যে যখন এই হামলাকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করছিল, পুলিশ তাদেরকে আটকানোর কোন রকম চেষ্টা করেনি। কেন? ধ্যান অন্যদিকে এখানে পুলিশও জড়িত আছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনাম কিন্তু আমরা অনেকেই শুনেছি। তাহলে কলকাতা পুলিশ কেন এই আক্রমণের আগে থেকে টের পেল না? কেন এই হামলাকারীরা হাসপাতালের ভেতরে ঢুকেছিল, যে হাসপাতালে অভয়াকে হত্যা করা হয়েছিল? কেন বারবার সিস্টেমেটিক্যালি এই খুন এবং ধর্ষণের প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? আজ স্বাধীনতা দিবস, কিন্তু কাল রাতে যা হয়েছে সেটা কোনোদিনই একটা স্বাধীন দেশে হওয়া উচিত নয়। একজন মানুষের আন্দোলন করা তার বেসিক রাইট, আর এই রাইটস আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে। এমনকি সংবিধানে এটাও বলা আছে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আন্দোলন করতে পারে, তার জন্য পর্যাপ্ত সুরক্ষা সরকারকেই দিতে হবে। কিন্তু কাল রাতে আন্দোলনকারীদের সেই সুরক্ষা ছিল না। এটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল একটা নিরীহ নিপীড়িত মেয়ের বিচারের আন্দোলন। যে মেয়েটাকে গলা টিপে ধর্ষণ করে তার পেলভিক হাড় ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একটা মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার, শুধু এইটুকুই ওই আন্দোলনকারীরা চেয়েছিলেন। তাহলে সেই আন্দোলনকারীদের উপর হামলা করা সেই মানুষগুলো কারা ছিল? কার আদেশে তারা আক্রমণ করেছিল? ছাত্রদের উপর, আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এরা কি বোঝাতে চাইছে? বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। চলুন আজ আপনাদের বলবো যে ঠিক কিভাবে সিস্টেমেটিক্যালি অভয়ের মৃত্যুর সাথে জড়িয়ে থাকা সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি একবার এই মহিলাটার কথা শুনুন।
शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। ইনি হলেন অভয়ার একজন প্রতিবেশী। দি লাল্লান টপে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। ভাবতে পারছেন এই মেয়েটা কি নৃশংসতার শিকার হয়েছিল? কোনো মানুষের মধ্যে যদি এতটুকু মানবিকতা থাকে, সেও চাইবে যে এই মেয়েটা সঠিক বিচার পাক। কিন্তু আমাদের রাজ্যে এমন কিছু অমানুষ রয়েছে যারা চায় না অভয়া সঠিক বিচার পাক। 36 ঘন্টা টানা ডিউটির পর সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিল অভয়া, আর সেই সেমিনার রুমেই রাত 3টে থেকে 6টার ভেতরে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। কিন্তু যখন তার বাড়িতে তার মৃত্যুর বিষয়ে খবর দেওয়া হয়, তখন বলা হয় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এখান থেকেই পুলিশের উপরে প্রশ্ন উঠতে শুরু করে যে মৃতদেহ দেখে একজন গণ্ডমূর্খ বলতে দর্শন করে হত্যা করার পর এটা আত্মহত্যা নামে চালা দেওয়ার চেষ্টা করছে। তাই যখন অভয়ার বাড়ির লোক কি পরিমাণ ষড়যন্ত্র চলছে। তাদের টানা 3 ঘন্টা একটা আলাদা রুমে বসিয়ে রাখা হয়েছিল। তারা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করেছিল তাদের মেয়ের মৃতদেহকে একবার দেখতে দিতে। কিন্তু হাইকোর্টে করা এভিডেভিটে তারা উল্লেখ করেছেন যে পুলিশ তাদেরকে টানা 3 ঘন্টা একটা রুমে আটকে রেখেছিল। এবার গতকাল রাতে পুলিশ কমিশনার বিনীত গোয়াল যখন আরজি করে যান, তখন তিনি এক প্রকার রেগে যান সাংবাদিকদের উপর। তিনি বলেন যে পুলিশের নামে বদনাম করা হচ্ছে। তারা 100% ট্রান্সপারেন্সি মেনটেন করে সমস্ত তদন্ত করছেন। এখানে পুলিশের কোনো দোষ নেই। কিছু সোশ্যাল মিডিয়া আর নিউজ মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে পুলিশের বদনাম করা হচ্ছে। এখানে আমি বলবো যে এই ঘটনা নিয়ে কিন্তু সত্যিই বেশ কিছু গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। কোনো ভেরিফাইড সোর্স ছাড়াই অনেকেই অনেক তথ্য ছড়াচ্ছেন। আপনাদের কাছে আমিও অনুরোধ করব যে ভেরিফাইড সোর্স ছাড়া কোনো কিছু পোস্ট করবেন না। আর যদি করে থাকেন তাহলে নিচে অবশ্যই লিখে দেবেন যে এর সত্যতা যাচাই করা হয়নি। আর পারলে নিউজ মিডিয়া বা পেপারে পাবলিশ হওয়া নিউজগুলোকেই পোস্ট করুন। আর এখানে আমি ধন্যবাদ দেবো আমাদের সেই নিউজ রিপোর্টারদের যারা কাল রাতে আরজি করে রিপোর্টিং করছিলেন। সে সময় পুলিশ তো নিজেদের হেলমেট পরে প্রোটেকশন নিচ্ছিল, কিন্তু এই সাংবাদিক ভাইয়েরা কোনো রকম প্রোটেকশন ছাড়া হাতে শুধুমাত্র একটা মাইক নিয়ে এই সমস্ত কিছু কভার করেছেন। কাল রাতে বিনীত গোয়াল বলেছেন যে পুলিশকে দোষারোপ করা হচ্ছে। তো প্রশ্ন হলো, পুলিশ যদি নির্দোষ হয়ে থাকে তারপর কেন টানা 3 ঘন্টা বাড়ির লোককে বসিয়ে রাখা হয়েছিল? এছাড়াও এটাও বলা হচ্ছে যে এফআইআর করতে পুলিশ অনেক বেশি দেরি করেছিল। আর পুলিশ যদি 100% ট্রান্সপারেন্সি মেনটেন করে থাকে তাহলে এর উত্তর পুলিশের দেওয়া উচিত। আর কেন কাল রাতে পুলিশ আন্দোলনকারীদের সুরক্ষা দিতে পারেনি? কেন আগে থেকে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি নেওয়া হয়নি? পুলিশের 100% ট্রান্সপারেন্সির আরও বেশ কিছু উদাহরণ আমি দিচ্ছি। অভয়ের মৃতদেহ পাওয়া যায় 9ই আগস্ট চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে, কিন্তু তার পরের দিনই 10ই আগস্ট সেমিনার রুমের পাশেই থাকা দুটো রুমে কনস্ট্রাকশনের কাজ করার অনুমতি কিভাবে দিল পুলিশ? ওই ভেঙে ফেলা রুমগুলোর দেওয়ালে যে কোনো রকম রক্তের দাগ বা হাতের ছাপ ছিল না, সেটা কি পুলিশ চেক করেছিল? আর এই তথ্যগুলো প্রকাশ্যে পুলিশ জানাচ্ছে না কেন? আর সব থেকে বড় কথা, যে হাসপাতালে এরকম একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে যার জন্য সারা দেশ সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, সেই হাসপাতালে কনস্ট্রাকশনের কাজ করানোটা কি ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, নাকি তারা কিছু লোপাট করার চেষ্টা করছিল? কলকাতা পুলিশের ক্রেডিবিলিটির আরও একটা উদাহরণ দিচ্ছি। যে লোকটাকে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডে ধরা হয়েছে, সেই সঞ্জয় রায়, সে কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো? এর উত্তরও পুলিশকে দিতে হবে। আর নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে না হয় আপনি দোষ দিচ্ছেন যে এরা পুলিশের নিন্দা করছে এবং এদের জন্যই মানুষ পুলিশের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কেন আপনাদের থেকে অভয়ার কেস নিয়ে সিবিআইকে দেওয়ার নির্দেশ দিল? যেখানে মুখ্যমন্ত্রী শুরুতে বলেছিলেন যে রোগীর পরিবার চাইলেই তিনি সিবিআই তদন্ত করতে দেবেন, সেখানে কেন তিনি আবার 7 দিনের সময় চেয়েছিলেন? আপনাদের কাজ যদি 100% ট্রান্সপারেন্ট ছিল, তাহলে কেন সিবিআইকে এই তদন্তের ভার নিতে হলো? প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার উপরে বারবার নানা ধরনের দুর্নীতির অ্যালিগেশন আনা হয়েছে, কেন তার উপরে আজ পর্যন্ত পুলিশ একটাও কেস করেনি? 12ই আগস্ট পদত্যাগ করার পর সন্দীপ ঘোষ মোট 6 বার রেপ ভিকটিমের নাম প্রকাশ করেছে। তারপরেও কেন কলকাতা পুলিশ তার উপরে কোনো রকম অ্যাকশন নেয়নি? উল্টে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ অ্যাকসেপ্ট না করে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছেন। কেন? ভারতের সবথেকে নামী হসপিটালের একজন ডাক্তার ধর্ষিতা হয়েছেন, তার ধর্ষণের বিচার চাওয়ায় এত রাগ কাদের? যে আন্দোলনে সারা দেশ জেগে উঠেছে, সেই আন্দোলনকে কারা বন্ধ করতে চায়? একবার ভাবুন, যে ধর্ষণ নিয়ে এত বড় আন্দোলন হচ্ছে, সেই কেসে আসল দোষীকে সিস্টেমেটিক্যালি বাঁচানোর চেষ্টা হচ্ছে। তাহলে আজ যদি আমার বা আপনার মতো সাধারণ মানুষের সাথে এটা হতো, তাহলে আমরা কি বিচার পেতাম? প্রশ্ন করুন, ভাবুন। আর এখনো যদি ঘুমিয়ে থাকেন তাহলে উঠুন আর দেখুন যে কত সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ জ্বলছে, আর কিছু স্বার্থপর মানুষ তাতে আগুন সেঁকছে। আজ রাজ্যের পুলিশ আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরছে, ডাক্তাররা ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। যে মেয়েরা রাত দখল করতে গিয়েছিল, আজ তাদের উপরে আক্রমণ হয়েছে। এই আক্রমণ কি চোখে আঙুল দিয়ে এটা দেখাতে চাইছে যে আপনার সাথে যতই অন্যায় হোক, আপনি বিচার পাবেন কি পাবেন না সেটা কিছু সিলেক্টিভ পার্সনরাই ঠিক করে দেবে? এবার প্রশ্ন হলো, অভয়া কি সত্যি বিচার পাবে? এর উত্তর সত্যি বলতে আমি নিজেও জানি না। আসল দোষী কি ধরা পড়বে?
এটাও আমি জানি না। যদি হামলাকারীরা আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে হামলা করে থাকে তাহলে যেটুকু বা তথ্য প্রমাণ ছিল সেটাও নষ্ট হওয়ার চান্স আছে। ইভেন হাইকোর্ট তো চেষ্টা করেছে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইকে এই কেসটা ট্রান্সফার করতে, কিন্তু যদি প্রমাণই না থাকে তাহলে তারা কিসের তদন্ত করবেন? তবে চেস্ট ডিপার্টমেন্টে হামলা হয়েছে কিনা এটা আমি শিওর নই। হামলাকারীরা আরজি করের এমার্জেন্সিতে অ্যাটাক করেছে, তারা সামনে যা পেয়েছে সব ভেঙে ফেলেছে। তবে একটা ভিডিওতে বলা হয়েছে যে হামলাকারীরা ফ্লোর ভুল করে টিএনটি ডিপার্টমেন্টে হামলা করেছে। এবার এটা যদি সত্যি হয় তাহলে হয়তো এখনও কিছু প্রমাণ পাওয়া যাবে। এছাড়া আর একটা প্রশ্ন করা হচ্ছে যে কেন অভয়ের মৃতদেহকে এত তাড়াতাড়ি দাহ করা হলো? এত নৃশংস হত্যার ঘটনায় যদি বডি কিছুদিন স্টোর করা হতো তাহলে সেটা কি পরিবার মেনে নিত না? দেখুন, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো গুজবে বিশ্বাস করি না, কিন্তু এই ঘটনাগুলোকে যখন আমি পরপর মেলানোর চেষ্টা করি এগুলো কিন্তু মেলে না। বলা হচ্ছে অভয়ের শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, যেটা একটা মানুষের পক্ষে কিন্তু হতে পারে না, কারণ পার ইজাকুলেশন তার মানে এখানে পুরুষ গ্যাং ছিল, 10 গ্রাম গ্যাং র‍্যাপ হয়েছে। করে। সেখানে অভয়ের শরীরে পাওয়া গেছে 150 গ্রাম সিমেন্ট। তার মানে এটা নিশ্চিত যে সঞ্জয় রায় ছাড়াও সেখানে আরো বেশ কয়েকজন ছিল। আজ যেভাবে অভয়কে টর্চার করে হত্যা করা হয়েছিল, একবার ভাবুন যে একটা মানুষের পক্ষে কি এতগুলো হাড় ভাঙা সম্ভব? শুটিয়ার বরুণ বিশ্বাসের কথা আপনাদের মনে আছে? শুটিয়া তখন গণধর্ষণ হতো, বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো, কিন্তু সে সময়ও এক ধরনের সিস্টেম এই ধর্ষকদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। আর তখন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাস সেদিন তার সাহসিকতার জন্য গুলি খেয়েছিলেন, মারা গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যু তার গ্রামকে সুরক্ষিত করেছিল। আজ বাংলার ঘরে ঘরে এরকম একজন করে বরুণ বিশ্বাসের ভীষণভাবে প্রয়োজন। সবশেষে আমি আবারও বলবো, সাধারণ মানুষের যেমন পুলিশের উপর ভরসা রাখা উচিত, তেমনি পুলিশেরও উচিত প্রকৃতপক্ষের ট্রান্সপারেন্সি মেনটেন করা। আর অডিয়েন্সদের বলবো যে আজ যদি এই ধর্ষণের বিচার না হয় তাহলে একবার ভেবে দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মা বোনদের কে বাঁচাবে? তাই এই ধর্ষণকে নর্মালাইজ হতে দেবেন না। আর জুনিয়র ডাক্তাররা অলরেডি জানিয়েছে যে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই হামলা তাদের আন্দোলনকে বন্ধ করতে পারবে না। তাই আমাদের মতো সাধারণ মানুষের উচিত এই আন্দোলনের সাথে নিজেদের যুক্ত হওয়া, এবং অবশ্যই সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো বড় মাপের প্রভাবশালীকে বাঁচানোর জন্যই কি এই সম্পূর্ণ কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মতো আপনিও মনে করেন যে পুলিশ 100% ট্রান্সপারেন্সি মেনটেন করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমি এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যের সোর্স নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কোনোটাই আমার নিজের মন গড়া কথা নয়। একজন সাধারণ মানুষ হিসাবে আরেকজন সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বললাম। ভিডিওটা যত পারুন বেশি বেশি করে শেয়ার করুন। যারা এই বিষয়ে এখনো জানে না তাদের জানান, এবং মা বোনের সম্মান বাঁচাতে এগিয়ে আসুন। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর অভয়া পোস্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে। ঘটনাটি আসলে খুবই মর্মান্তিকভাবে ঘটেছে, যে 150 গ্রাম সিমেন্টস পাওয়া গেছে ওই মেয়েটার শরীরে। তার মানে অবশ্যই এটা একটা গ্যাং র্যাপ কেস। তো যাই হোক, আসলে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় আশেপাশে ঘটতে থাকে, বাংলাদেশেও ঘটে। আর ইন্ডিয়াতে তো দর্শন খুবই হরহামেশাই হয়, যেগুলোর বিচার তেমন একটা হয় না, যার কারণে এই দর্শন কেসগুলো আসলে তেমন একটা গুরুত্ব দিয়ে কেউ দেখেও না। এটা একটা নর্মাল হয়ে গেছে, এই ধরনের ঘটনাগুলো প্রায় একটা নর্মাল একটা অ্যাক্টিভিটিসে পরিণত হয়ে গেছে। দর্শকদের আসলে সরকারিভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার যেটা লাগলো আর কি ভিডিওটা দেখে, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, মানে প্রমাণ যাতে না পায় সব ধরনের চেষ্টা করা হয়েছে। আর যারা হামলাকারী ছিল ওরা তো ছাত্রছাত্রী ছিলই না, দেখে বোঝা যায় ওরা বিভিন্ন দলের বা গোষ্ঠীর লোক হতে পারে। আসলে এই বিষয়গুলো খুবই প্যাথেটিক। এই ধরনের ঘটনা ঘটলে আসলে আপনার আমার সবারই খুব খারাপ লাগে। তো এই দর্শনের বিচার হোক, এই দর্শকদের কঠিন বিচার হোক, এইটাই চাই। বাংলাদেশ থেকে সমবেদনা জানাচ্ছি ওই মহিলার পরিবারের প্রতি। খুবই নিকৃষ্ট এবং মর্মান্তিক একটা ঘটনা এটা, মানে মেনে নেওয়ার মতো না।